একজন ইউটিউবার যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে, এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানসে সম্মানহানি হয়। তার বিরুদ্ধে উনি আদালতের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, শুনলাম আজকে মামলা করেছে, তার আইনজীবী আমার নাম নিয়ে বলেছে, শওকত মোল্লার নাম নিয়ে বলেছে, মানহানি মামলা করেছে। ভালো কথা, মামলা করতেই পারে। তবে ছোটবেলা থেকে অভিজ্ঞতা আছে আর কি, যে বাচ্চারা যখন নিজেদের মধ্যে মারামারি করতো গিয়ে গার্জেনকে গিয়ে নালিশ করতো, বা স্কুলে গিয়ে মাস্টারকে নালিশ করতো, হেডমাস্টারকে নালিশ করতো। আমরা এও দেখেছি যে পশ্চিমবাংলায় যখন বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, গিয়ে মোদিকে, অমিত শাহকে নালিশ করতেও আমরা দেখেছি, নওশাদ সিদ্দিকীকে। তো বিষয়টা হচ্ছে যেগুলো নাবালক যখন থাকে তখন তারাই কাজকর্ম করে, কিন্তু মানে বয়সে হয়তো সাবালক হয়েছে, কিন্তু রাজনীতিতে কিন্তু নাবালক, সেটা পরিষ্কার বোঝা যায়। এবারে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে কাজটা সে মানে যে মামলাটা সে করলো, এই মামলাটার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে মানে ও নিজে প্রমাণ করতে চাইছে ওর নাকি মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। মান সম্মানে এই টাকার ব্যাপারটা তো আজকে নয়, এটা তো গত কয়েক বছর ধরে এই টাকা, বিজেপির থেকে টাকা নেওয়ার দাবি, অভিযোগ বহু মানুষ তুলেছে। আমি একা নই, বহু মানুষ তুলেছে। এমনকি আইএসএফ থেকে যারা দল শুরুর দিন থেকে ছিল, দল তৈরি হওয়ার আগে থেকে, এবং পরবর্তীকালে এমএলএ হওয়ার পরে অনেকে ছেড়েছে। তো আইএসএফ দল যারা ছেড়ে দিয়েছে তারাও এই ধরনের অভিযোগ করেছে, এবং এছাড়াও নারী গঠিত কেস, আর্থিক কেলেঙ্কারি, নানা রকম অভিযোগ তুলে তারা দল ছেড়েছে। কই তাদের বিরুদ্ধে তো মানহানির মামলা করেনি। কিংবা ধরে নাও ওই যে মিন্ময়ী বিলকিস, যে মহিলার সাথে তার একটা অবৈধ সম্পর্কের দাবি তোলা হয়েছিল, মামলা হয়েছে, যেটা নিয়ে মামলা চলছে এখনো, মামলা খুব জটিল অবস্থায়, 18টা শর্তে সে এখন ঘুরে বেড়াচ্ছে নওশাদ সিদ্দিকী। কই তার সেখানে মান সম্মান যায়নি ওই কেসে? সেই মহিলার বিরুদ্ধে কেন মানহানি মামলা করলো না? কিংবা এর আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যখন বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলছে যে মুসলিম এমএলএদের ছুঁড়ে ফেলে দেবো বাইরে, তো তখন তো তার গায়ে লাগেনি, তখন কেন তার বিরুদ্ধে মামলা করলো না? কিংবা আমরা এর আগে বহু ক্ষেত্রে এরকম দেখেছি, কাদা ছোড়াছুড়ি রাজনীতিতে হয়, এর বিরুদ্ধে ও নানা রকম অভিযোগ করে। যেমন ধরে নাও অভিষেক ব্যানার্জিকে কয়লা ভাইপো, অমুক তমুক, অনুব্রত মণ্ডল গরু চুরি করে। তো একটা এমএলএ সে রাস্তায় নেমে গরু চুরি করছে, একজন সাংসদ সে কয়লা চুরি করছে, মানে এটা কি হয়? এগুলো আমরা যারা পাড়ার ওই পাতি চোর টোর হয় তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হয়, ঠিক আছে, কিন্তু ওই লেভেলে গিয়ে, হ্যাঁ ওই লেভেলে চুরিটা হয় অন্য লেভেলে, কিন্তু কোনো হাতে প্রমাণ আছে কারোর কাছে যে অনুব্রত গরু চুরি করে, বা অভিষেক ব্যানার্জি চুরি করে, কয়লা চুরি করে? কোনো প্রমাণ আছে কারোর হাতে? কারোর কাছে নেই। কারণ কয়লাটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে, কোল ইন্ডিয়ার আন্ডারে, পাহারা দেয় সিআইএসএফ জওয়ান, অমিত শাহ দপ্তর। গরু পাচার, গরুগুলো আসছে কোত্থেকে? উত্তরপ্রদেশ থেকে, অন্য রাজ্য থেকে। সেটা যাচ্ছে কোথায়? বাংলাদেশে। কোথায় বীরভূম আর কোথায় বাংলাদেশ? কিন্তু লোকটাকে ফাঁসিয়ে দেওয়া হলো, জেল খাটাই দেওয়া হলো 2.5 বছর। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজনীতির ক্ষেত্রে যখন যে ধরনের অভিযোগগুলো ওঠে, তা সবসময় যে প্রমাণের উপরে ভিত্তি করে ওঠে এরকম ব্যাপারটা নয়। কিন্তু এই যে বিজেপির থেকে টাকা খাওয়ার যে অভিযোগটা এমনি এমনি কিন্তু মানুষ তোলেনি। এটা যেমন তার দলের যারা দল ছেড়ে দিয়েছে তারা যেমন বিভিন্ন সময় তুলেছে আর্থিক কেলেঙ্কারি, নারী গঠিত ব্যাপার, এছাড়াও বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এই অভিযোগগুলো করেছে, বিভিন্ন চ্যানেলে বসে করেছে। এর অভিযোগের পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন পশ্চিমবাংলার রাজনীতিতে সম্প্রতি একটা নতুন সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা এই পশ্চিমবাংলায় নির্যাতিত, রোহিঙ্গা মুসলিমরা বাংলা দখল করে নেবে, এটাকে পশ্চিম পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান বানাবে, কিংবা পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলবে। এখানে মমতাজ বেগম, খালা, ফুফু নানা রকম নামকরণ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করে কথা বলছে। উল্টো দিকে নওশাদ সিদ্দিকী ভদ্র ভাষায় মুসলিমদেরকে বোঝাতে চাইছে যে মমতা ব্যানার্জি সরকার অ্যাকচুয়ালি হিন্দুত্ববাদী সরকার, এটা বিজেপির সরকার, এই আরএসএস এর কথাই চলে, এই জন্য পশ্চিমবাংলায় মুসলিমরা নিপীড়িত, মুসলিমরা খাতরে মে হ্যায়। ফলে দুটো ন্যারেটিভ এতদিন ধরে বিজেপি চেষ্টা করছিল মুসলিমদের একটা কাল্পনিক ভয় দেখিয়ে, মুসলিমদের বিষয়টা তুলে কাল্পনিক ভয় দেখিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো। এখন সেটা কাল্পনিক নেই, সেই জায়গাটা এখন মুসলিমদেরকে সংগঠিত করে একটা মোর্চা খাড়া করতে চাইছে, যাতে হিন্দুদেরকে শুভেন্দু অধিকারী দেখাতে পারে, দেখো মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে,
তোমাদের এত বছর ধরে বলছিলাম হিন্দু খাতরে মেয়ে, এবার সত্যি সত্যি খাতরা, দেখো মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং এদের দাবি দাওয়া সব কিছু কিন্তু প্রমোট করছে গদি মিডিয়া। নওশাদ সিদ্দিকী কখনো পুলিশি গ্রেপ্তারি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সেখানে সব থেকে বেশি ভোকাল হচ্ছে কারা? বিজেপির নেতারা। আবার নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী সহ নেতাদেরকে প্রশংসা ভরিয়ে দিচ্ছে। গদি মিডিয়ায় বসে নওশাদ সিদ্দিকীকে বিশাল করে প্রমোট করছে। এই যে ধর্ণা মঞ্চ হলো, আমি ওটা নিয়ে কিছু বলতে চাইছি না, তাও ধর্ণা মঞ্চে একটি মাত্র চ্যানেল রিপাবলিক টিভি সারাক্ষণ ওখানে রীতিমতো বড় ক্যামেরা লাগিয়ে লাইভ টেলিকাস্ট করে গেছে। অর্থাৎ যে রাজনৈতিক দলটি বিজেপি আরএসএস, যাদের ঘোষিত শত্রু মুসলিম, মুসলিম মুক্ত ভারত গড়তে চায়, সেই দলের নেতাদের প্রশংসা করা, সেই দলের গদি মিডিয়া কে মানে নওশাদ সিদ্দিকীকে প্রমোট করা, সাপোর্ট করা, এটা থেকে পরিষ্কার যে নওশাদ সিদ্দিকীর উত্থানটা বিজেপির জন্য লাভজনক, এই কারণে তাকে প্রমোট করে। এছাড়াও এই আর্থিক কেলেঙ্কারি বিষয়টা আজকে প্রথম নয়। 2020 সালে অনেকগুলো কল রেকর্ড ভাইরাল হয়েছিল আব্বাস সিদ্দিকীর, আরও অনেক নেতাদের সেই সময়কার, যেখানে তোহা সিদ্দিকীও পর্যন্ত বলেছিল যে টাকার গল্পটা, এই আজকে যে অভিযোগটা উঠছে সেটা কিন্তু 30 কোটি নয়, সেই অ্যামাউন্টটা অনেক বেশি, 3000 কোটি টাকার। আজকে নওশাদ সিদ্দিকী দেখলাম হঠাৎ করে সেই 3000 কোটি টাকা মুখ থেকে বের করছে, যে 30 কোটি আমার কাছে ধুলো, 1 কোটি টাকা তো প্রত্যেক মানে মাসে না বছরে 1 কোটি টাকার কাঠ জ্বালিয়ে ফেলে, তো তার কাছে 30 কোটি টাকা ধুলো। 3000 কোটি টাকা হলে যদি কিছু ভাবা যেত। বিষয়টা কি বলেন তো? বিষয়টা হচ্ছে এতদিন পরে তার হঠাৎ করে মনে হয়েছে তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, কিন্তু এর আগেকার কেসগুলোতে আমি তো বলেছি যে যেদিনকে ওই বিলকিস, মিনময় বিলকিস, তাদের যে অবৈধ সম্পর্ক নিয়ে যে মামলা হয়েছিল, তার বিরুদ্ধে কেন মামলা করলো না, মানহানির মামলা? সব থেকে বেশি ড্যামেজ তো ওখানেই হয়েছিল। তো তার বিরুদ্ধে এখনো তো লোককে বলে বেড়ায় কেস অমুক তমুক ডিসমিস হয়েছে, অমুক তমুক, কিচ্ছু হয়নি, কেস এখনো চলছে, এখনো চলছে, আজকেও ডেট ছিল। বিষয়টা হচ্ছে যে ওর বিষয়টা হচ্ছে যে শওকত মোল্লার সাথে, এবার একটা জিনিস খেয়াল করুন, এই যে মামলাটা করেছে নওশাদ সিদ্দিকী একবারের জন্য আমার নাম নেয়নি, বলছে যে শওকত মোল্লার একজন শুভাকাঙ্ক্ষী ইউটিউবার প্রচার করছে এই সমস্ত, কিন্তু টার্গেট শওকত মোল্লা, কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লা, ফলে শওকত মোল্লাকে টার্গেট করছে। আপনার নাম বলেছে, উকিলরা বলেছে, উকিল তো কেসের মেরিট অনুযায়ী, লেখা অনুযায়ী বলে। তো এই যে বিষয়টা, এটা খুব পরিষ্কার যে সেতে রাজনৈতিক ফায়দা লোটার জন্য দীপক ব্যাপারীকে নয়, অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে শওকত মোল্লা। কিন্তু আবার দীপক ব্যাপারীকে ডাউন করার পেছনে আরেকটা রহস্য আছে। আপনারা জানেন বিগত কয়েক বছরে বিজেপি আরএসএস এর আইটি সেল, বিজেপির বিভিন্ন সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, মুসলিমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো, তাদের গ্রেপ্তার করে তুলে নিয়ে যাওয়া, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি কাজ করেছি এবং বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আমি রীতিমতো প্রমাণ করে দেখিয়েছি যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। এছাড়াও বেলডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় কার্তিক মহারাজের সংযোগ, তার সাথে অবৈধ সম্পর্ক এক মহিলার, তার বিষয় নিয়ে আমি কাজ করেছি এবং তাকে আজকে রাজনীতি থেকে পশ্চিমবাংলা গত 2 মাসে কেউ দেখাতেই পারবে না, কোনো মিছিল মিটিংয়ে কার্তিক মহারাজের অস্তিত্ব নেই, পুরো গায়েব। তো এই যে এতগুলো আমি বড় বড় কাজ করেছিলাম, সেই কাজের জন্য বিজেপির যে ক্ষতিটা হয়েছে, তার জন্য শুভেন্দু অধিকারী ওপেন আমার নামে হুমকি দিয়ে মামলা করেছিল, এই করেছিল, কিন্তু তাতেও কাবু করতে পারেনি। তো নওশাদ সিদ্দিকী চাইছে যে এক ঢিলে দুটো পাখি, মানে এক ঢিলে দুটো পাখিকে বাঁচাতে চাইছে, যে এক ঢিলে একটা পাখিকে মেরে দিয়ে দুটো পাখি বাঁচিয়ে দাও। তো যদি দীপক ব্যাপারীকে শায়েস্তা করা যায়, তাহলে এদিকে শুভেন্দু অধিকারী বিজেপি বেঁচে যাবে, একদিকে নওশাদ সিদ্দিকী বা তাদের আইএসএফ দলটা বেঁচে যাবে। অর্থাৎ এটা খুব পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী দিয়ে এই কেসটা করিয়েছে। না হলে এই ঘটনা যখন প্রথম বেরিয়েছিল বা প্রথম খবর বেরিয়েছিল, সেটা কয়েক বছর আগেই, তখন হয়তো মামলাটা করতে পারতো।